আসসালামু আলাইকুম সবাইকে। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। রাতুল ভাই, আমি একজন ইতালি প্রবাসী, তাই আমি চাই আমার ঘটনাটি আপনি পড়ে শুনুন। আমি জাহিদুল ইসলাম বরকত। আমার দেশের বাড়ি শরীয়তপুর জেলা নড়িয়া থানার ঘড়িসার থিরোপাড়া গ্রামে। রাতুল ভাই, আপনাকে পাঠানো এটি আমার চতুর্থ ঘটনা। ভালো লাগলে প্রচার করার অনুরোধ রইল। আজকের ঘটনাটি আমার এক ইতালিয়ান কলিগের থেকে সংগ্রহ করা। আমার সেই কলিগের নাম ইস্তেফানো। ইস্তেফানো যে বাসায় বসবাস করে তার সেই বাসার 3টি বাসা পরে যে বাসাটি রয়েছে সেই বাসাতে ঘটে ঘটনাটি লেখার আগে আমি নিজে সেই বাসাটি দেখে এসেছি। বিল্ডিংটি দেখে বোঝার উপায় নেই যে এই বিল্ডিং এ এমন অমীমাংসিত রহস্যময় ঘটনাটি ঘটেছে। আর কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনা শুরুর সময় 2017 সালের শেষের দিকে বিল্ডিংটিতে নবদম্পতি তৃতীয় তলার একটি ফ্ল্যাটে তার নতুন জীবন শুরু করেন। তৃতীয় তলার ফ্লোরে মোট 3টি ফ্ল্যাট ছিল। একটি ফ্ল্যাটে তারা থাকতো আর বাকি দুটি তখনও খালি ছিল। ভাড়া নেওয়ার প্রায় 2 মাস পরে কোনো এক অজানা কারণে নববিবাহিত ওয়াইফ গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনার পর তার হাজব্যান্ডকে পুলিশ গ্রেফতার করে। তারপর ইনভেস্টিগেশনের জন্য রুমটিকে তালাবদ্ধ করে দেওয়া হয়। এরপর নাকি মোটামুটি 1.5 বছর পর্যন্ত তৃতীয় তলার সবগুলি রুম বন্ধ করে রাখা হয়েছিল। 1.5 বছর পর পুলিশ এসে আবারও তালা খুলে দেয় এবং নতুন ভাড়াটেদের জন্য রুমগুলি উন্মুক্ত করে দেয়। স্বাভাবিকভাবে নতুন আরও একটি পরিবার এসে সে বিল্ডিংয়ে ওঠার জন্য, কিন্তু কোনো এক অজানা কারণে 1 সপ্তাহেরও বেশি তৃতীয় তলায় থাকতে পারেন না তারা। এর কয়েকদিন পর আরও একটি পরিবার আসে, তারাও 1 মাসের বেশি থাকতে পারেননি। এরকম করে বেশ কয়েকটি পরিবার আসা যাওয়ার মধ্যেই থাকে। এর বেশ কিছুদিন পর রোমানিয়ান একটা পরিবার এসে বিল্ডিংয়ে ওঠে এবং তৃতীয় তলার সেই রুমটিতেই থাকতে শুরু করে যে রুমটিতে সেই আত্মহত্যার ঘটনাটি ঘটেছিল। তারা কোনো মতে সপ্তাহখানেক থাকার পর বিল্ডিং মালিককে ডাকেন। বিল্ডিং ছেড়ে দেবে বলে সে কথা মালিককে জানান। বিল্ডিং মালিক তাদেরকে জিজ্ঞাসা করেন এবং জানতে চান কি সমস্যার কারণে তারা বাসাটি ছেড়ে দিতে চাচ্ছেন। রোমানিয়ান দম্পতির কাছ থেকে জানা যায় বেশ কয়েকটি কারণ। যেমন এই সপ্তাহ রাতের বেলায় হুট করে মনে হতো কোনো একটা ছায়ামূর্তি রুমটিতে হাঁটাচলা করছে। আবার অনেক সময় মনে হতো দরজা জানলায় থাপড়ানোর আওয়াজ। আবার কখনো শোনা যেত অটোমেটিক পানির ট্যাপ দিয়ে পানি পড়তো। প্রচন্ড শব্দে দরজা জানলা থাপড়ানোর শব্দ ছিল। আর মাঝে মাঝে ঘরের ছায়ামূর্তিটিও তাদের খাটের উপর উঠে বসে থাকতো। আবার এমনও হতো রাতের অন্ধকারে রুমের সিলিংয়ে কাউকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত অবস্থায় দেখা যেত, কিন্তু লাইট অন করলে রুমে কাউকে দেখা যেত না। তার চেয়ে বড় বিষয় হলো তারা যখন ঘুমিয়ে থাকেন তাদের মনে হতো তাদের কানের কাছে এসে কোনো একটা মেয়েলি কণ্ঠে ফিসফিস করে কিছু একটা বলার চেষ্টা করছে। মনে হতো প্রতিশোধের আক্ষেপ নিয়ে অশরীরী মেয়েটি কিছু একটা বলার চেষ্টা করছে। আবার মাঝে মাঝে অনেক করুণ সুরে কান্নার আওয়াজও আসতো। তবে মজার বিষয় হচ্ছে রাতুল ভাই, বিল্ডিং এর অন্য ফ্লোরের সবাই ঠিকঠাকই ছিল, তাদের কোনো অভিযোগ ছিল না বা কোনো সমস্যা ছিল না। যত সমস্যা সবাই তৃতীয় তলার এই ফ্লোরটাকে ঘিরেই। রোমানিয়ান দম্পতির থেকে সবকিছু শুনে বিল্ডিং মালিক তখন একজন তান্ত্রিককে নিয়ে আসেন এবং তান্ত্রিক এসে কিছু একটা করে সেখান থেকে চলে যায়। এরপর 19 সালের প্রথমে নতুন একটি ভাড়াটি আসে। সবকিছু স্বাভাবিকভাবেই চলতে থাকে। এরপরে আরো 2টি পরিবার আসে সেই তৃতীয় তলার বাকি 2টি ফ্ল্যাটে। বেশ কয়েক মাস সবকিছু স্বাভাবিকভাবেই চলতেছিল। রাতুল ভাই, একটা বিষয় বলে রাখা ভালো, এই 3 দম্পতির মধ্যে 2জনের কোনো সন্তান ছিল না। বাকি 1 দম্পতির 1.5 বছরের একটি ছেলে বাচ্চা ছিল। যাই হোক, ঘটনার দিন সন্ধ্যাবেলা দম্পতিদের হাজবেন্ডরা কাজে চলে যায়। রাতুল ভাই, আপনি হয়তো বা জেনে থাকবেন, ইউরোপে সবকিছু টাইম টু টাইম হয়। যারা বিকেল শিফটে কাজ করেন তাদেরকে কাজ শেষ করে রাত 12টার মধ্যেই ফিরতে হয়। ঘটনার দিন কাজ শেষ করে রাত 12:30টার দিকে প্রথম একজনের হাজবেন্ড বাসায় আসেন এবং বাসায় এসে তিনি যা দেখেন সেটা তিনি কল্পনা চিন্তা করেননি। বাসায় এসে তিনি দেখলেন তার ওয়াইফ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্বাভাবিকভাবে তার হাজব্যান্ড তখন পুলিশকে কল দেয় এবং পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশটিকে উদ্ধার করে। ঘটনাটি এখানে শেষ হলেই হয়তো বা ভালো হতো, কিন্তু তখনও আরো অনেক মর্মান্তিক ঘটনা অপেক্ষা করছিল তাদের জন্য। ইনভেস্টিগেশনের জন্য তৃতীয় তলার বাকি 2টি ফ্ল্যাটের পরিবারের লোকজনকে ডাকাডাকি করে ইতালিয়ান পুলিশ। তখনও বাকি 2 ফ্ল্যাটের দম্পতিদের হাজব্যান্ডরা তারা বাসায় ফেরেনি। অনেক ডাকাডাকির পরেও তাদের রুম না খোলায় বাসার মালিকের থেকে নাম্বার নিয়ে তাদের হাজব্যান্ডকে ফোন করে দেওয়া হয় এবং পুলিশের ফোন পেয়ে তারা তাৎক্ষণিক বাসায় চলে আসে এবং বাসায় ফিরেও তাদের ওয়াইফকে ডাকাডাকি করা হয়। কয়েকবার ফোনও দেওয়া হয়, কিন্তু ভেতর থেকে কোনো রেসপন্স না আসায় ফ্ল্যাটের 2টি দরজা ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এক পর্যায়ে রুমের দরজা ভাঙা হয় এবং দরজা ভাঙার পর তারা যা দেখে তা হয়তোবা
তারা কেউ দেখার জন্য প্রস্তুত ছিল না। তারা দেখে যে তাদের ওয়াইফরাও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে একটি আশ্চর্যের বিষয় হলো রাতুল ভাই, যেই দম্পতির 1.5 বছরের একটা ছেলে ছিল, সেই দম্পতির ছেলে বাচ্চারা তখনও খাটে ঘুমন্ত অবস্থায় শুয়ে আছে। এরপর পুলিশ 3টে লাশ তদন্ত করার জন্য থানায় নিয়ে যায় এবং 4 দিনের মধ্যে পুরো বিল্ডিং এর সকল ভাড়াটিয়াদের বিল্ডিং থেকে নামিয়ে দেওয়ার জন্য বিল্ডিং মালিককে নোটিশ প্রদান করে ইতালিয়ান পুলিশ। তবে এই 4 দিনে আরও একটি ঘটনা ঘটে যায়। বিল্ডিং মালিক 4 দিন সময় পেয়ে আবারও সেই তান্ত্রিকের কাছে চলে যায়, সবকিছু খুলে পড়ে। তান্ত্রিক তখন সিদ্ধান্ত নেয় আজ রাতেই সেই 3য় তলায় রাত্রি যাপন করবে এবং তার সাথে কি ঘটে তিনি সেটাই দেখবেন। তান্ত্রিক কোনো সিকিউরিটি বা সুরক্ষা ছাড়াই সেই রাতে বিল্ডিংয়ে অবস্থান করেন। কিন্তু পরের দিন একটি অবাক করা ঘটনা দেখা যায়। পরের দিন সকালে ফ্ল্যাটের দরজা খুলে তান্ত্রিকের মৃতদেহ মেঝেতে পড়ে আছে। দুঃখজনক হলেও সত্য, তান্ত্রিকের সাথে আরও একটি ভয়ানক কিছু ঘটেছে। তান্ত্রিকের লাশটি যখন উদ্ধার করা হয়, লাশের চেহারায় কোনো চামড়াও ছিল না। মনে হচ্ছে কোনো চাকু দিয়ে কেউ তার মুখের চামড়া ছেড়ে ফেলেছে আর চোখ দুটি উপড়ে ফেলেছে। চোখবিহীন, ঘাড় মোটকানো নিথর দেহ পড়ে আছে ফ্লোরে। এই ঘটনার পর সরকারি নির্দেশনা অমান্য করার কারণে বিল্ডিং মালিককে গ্রেফতার করা হয় এবং অনির্দিষ্টকালের জন্য বিল্ডিংটিকে সিলগালা করে দেওয়া হয়। এখনও সিলগালা অবস্থায় পড়ে আছে বিল্ডিংটি। আজ প্রায় 3 বছর পরও ঘটনার কারণ জানা যায়নি। একই দিন 3 জন মহিলার গলায় ফাঁস কেন নিল এবং তান্ত্রিকের এই বীভৎস মৃত্যুর কারণ কি, আজও রহস্যময় এবং অমীমাংসিত রয়ে গেছে এই ঘটনাটি। আমি যতদূর জানি এ পর্যন্ত এই ঘটনাটি ইতালিয়ান সিআইডি তদন্ত করছে। রাতুল ভাই, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে সবার উদ্দেশ্যে প্রচার করার অনুরোধ রইল। অনেক ব্যস্ততার মধ্যে ঘটনাটি লিখেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভূতবেলার জন্য আমি এখন অনেক জায়গা থেকে ঘটনা সংগ্রহ করার চেষ্টা করছি। নতুন কোনো ঘটনা পেলে সামনের কোনো এক এপিসোডে অবশ্যই পাঠাবো। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চমৎকার একটা ঘটনা আমরা উপভোগ করলাম। ভূতবেলা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি রাতুল। থাকবো ঠিক রাত 11টা পর্যন্ত। আর এই মুহূর্তে আমরা যে ঘটনাটি শুনলাম, এটি ইতালি থেকে আমাদেরকে পাঠিয়েছিলেন জাহিদুল ইসলাম বরকত ভাই। উনি বরাবরই ভূতবেলাকে অনেক ভালোবাসেন, এই জন্য প্রতি এপিসোডেই চেষ্টা করেন একটা করে ঘটনা পাঠানোর। আপনাকে আমরা অনেক ভালোবাসি। আমরা আপনার নেক্সট ইমেইলের জন্য অপেক্ষায় রইলাম।